স্টপ, ওখানেই থেমে যাও। ইসরোর এই কমান্ড বাঁচিয়ে দিল প্রজ্ঞান রোভারকে চন্দ্রপৃষ্ঠে একটা বড় 4 মিটার ডায়ামিটারের গর্তে পড়া থেকে। বন্ধুরা, মানুষজনের একটা ভুল ধারণা রয়েছে। কিছু ইনফরমেশন এইভাবে টিভি চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়েছিল, যেখানে এটা বলা হয়েছিল প্রজ্ঞান রোভার ফুললি অটোমেটেড, আর তার যে নেভিগেশনাল ক্যামেরা লাগানো রয়েছে, ক্যামেরা রূপী যে চোখ প্রজ্ঞান রোভারে রয়েছে, সেটা ডিরেক্টলি তাকে 3D ইমেজ বানিয়ে দিচ্ছে প্রজ্ঞান রোভারকে। আর প্রজ্ঞান রোভার সেই 3D ইমেজকে বুঝে নিজেই সামনের দিকে এগোচ্ছে। এমনটা কিন্তু নয় বন্ধুরা, প্রজ্ঞান রোভার ফুললি অটোমেটেড নয়। জেআই টেকনোলজি যে অ্যালগোরিদম বিক্রম ল্যান্ডারের মধ্যে ফিট করা হয়েছিল, যাতে সেটা 30 কিলোমিটারের উচ্চতা থেকে চন্দ্রপৃষ্ঠে নিজেকে ল্যান্ড করায়, সেটা অনেক অ্যাডভান্স। সেটা ফুললি অটোমেটেড ডিসেন্ট মেকানিজম ছিল। রকেটের ব্যবহার করে, এআই অ্যালগোরিদমের ব্যবহার করে, হাইলি বেল্ট অনবোর্ড কম্পিউটারের সাহায্যে এবং বিশ্বের সবথেকে অ্যাডভান্স সেন্সরের সহায়তায় সে সেই ল্যান্ডিং কনফার্ম করেছিল। সফট ল্যান্ডিং সাকসেসফুল হয়েছিল। কিন্তু রোভার প্রজ্ঞান মাত্র 26 কেজি ওজনের শপিং কার্ট সাইজের একটা মেশিন। এর কাছে 50 ওয়াট ক্যাপাসিটির বিদ্যুৎ রয়েছে, আর সেটা দিয়ে সে সীমিত কাজই করতে পারবে। সব থেকে বড় কথা হলো, প্রজ্ঞান রোভারের মধ্যে সব থেকে বেশি যা দেওয়া হয়েছে তা পেলোড রূপে দেওয়া হয়েছে। সেটা লিপস হোক, লেজার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ বা এপিএক্সএস হোক, অর্থাৎ আলফা পার্টিকেল এক্স রে স্পেকট্রোস্কোপ। এখন আমরা সবাই জানি এক্স রে মেশিন কত বড় বড় হয়। বন্ধুরা, এক্স রে মেশিনকে ছোট করে একটা ছোট জায়গায় ফিট করা ভাবুন তো কেমন ইঞ্জিনিয়ারিং আর্টওয়ার্ক হবে। অর্থাৎ স্টেট অফ দ্য আর্থ ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করে এত বড় মেশিনকে ছোট করা হয়েছে এবং সেটাকে ওখানে ফিট করানো হয়েছে, কারণ ওজন কম করতেই হতো। তারপর আবার লেজার, আমরা সবাই জানি লেজার সব থেকে বেশি এনার্জি কনজিউম করে। এখন লেজার ব্রেকডাউন করতে হবে চাঁদের মাটি এবং ওখান থেকে বেরোনো রশ্মিকে স্টাডি করতে হবে স্পেকট্রোস্কোপ দিয়ে, তাতেও বিদ্যুৎ লাগবে। মোট ক্ষমতা রয়েছে তার মধ্যে 50 ওয়াটের। তো লিপসো তাতে দিতে হতো। লেজার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ সেটাকেও ছোট করে ফিট করা হয়। যদি এবার মনে করেন মস্তিষ্ক তো লিপসো এপিএক্স এ চলে যায়, ওইটা ওখানে চলে যায়, তাই আপনি এটা বলতে পারেন না প্রজ্ঞান রোভার ফুললি অটোমেটেড। কিছু পর্যায় পর্যন্ত অটোমেটেড। আপনাদের বলছি কিভাবে প্রজ্ঞান রোভার কাজ করছে এবং কিভাবে ইসরোর গ্রাউন্ড টিম, ইসরোর গাইডেন্স এন্ড মনিটরিং টিম এবং সেই সাথে মেকানিজম টিম, তিনটে টিম মিলে প্রজ্ঞান রোভারকে 4 মিটার গভীর 4 মিটার বড় গর্তে পড়া থেকে বাঁচিয়ে নেয়। মন দিয়ে শুনুন কিভাবে সে অত বড় বিপদ থেকে বেঁচে গেল। মন দিয়ে শুনুন কিভাবে সে অত বড় বিপদ থেকে বেঁচে গেল। প্রজ্ঞান রোভারে দুটো নেভিগেশনাল ক্যামেরা লাগানো রয়েছে সামনের দিকে, আর সেগুলো দিয়েই সে সামনে দেখে। সে দেখতে পায় ফটোগ্রাফ, ভিডিও। সে সেগুলো ক্যাপচার করে বিক্রম ল্যান্ডারকে পাঠায়। আপনাদের জানিয়ে দিই, রোভার প্রজ্ঞান ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং এন্ড কমান্ড সেন্টার থেকে ডিরেক্টলি কানেক্টেড নেই। প্রজ্ঞান রোভার কানেক্টেড রয়েছে বিক্রম ল্যান্ডারের সাথে। তো প্রথমে সে ফটো ভিডিও তোলে এবং সেগুলো পাঠায় ল্যান্ডার বিক্রমকে। বিক্রম ল্যান্ডার ইনফরমেশন টেলিকাস্ট করে পৃথিবীতে অবস্থিত ইস্ট্র্যাক সেন্টারে। ওখানে দুটো টিম বসে থাকে। যেই গাইডেন্স টিম থাকে তাদের কাছে সেই ভিডিও রিসিভ হয়। গাইডেন্স টিম ভিডিও ডাউনলোড করে, তাতে একটু সময় যায়। তারপর সেটা একটা ডিএম বানায়, যার ফুল ফর্ম ডিজিটাল এলিভেশন ম্যাপ। হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে, এই ডিজিটাল এলিভেশন ম্যাপটা কি? তো শুনুন, যেটা সমতল সারফেসে এলিভেশনকে দেখায়, মানে কোথায় উঁচু নিচু রয়েছে, কোথায় গর্ত রয়েছে, এইসব বলতে পারেন 3D ম্যাপ বানায়। এখন এই 3D ম্যাপ বানানো হয় কি, ভিডিওে তো সব দেখাই যায়। ভিডিও থেকে যখন 3D ম্যাপ বানিয়ে ফেলা হয়, তখন সেটাকে ওপরে নিচে বাদিকে ডান দিকে সরিয়ে সরিয়ে দেখা যায় কি কি সম্ভাবনা থাকতে পারে। তাই প্রথমে ডিএম বানানো হয়। এখন সমস্যা কি, রোভার প্রজ্ঞানে লিমিটেশন রয়েছে। সে শুধুমাত্র 5 মিটার এলাকা ভালোমতো স্ক্যান করে পাঠাতে পারে, তাতে ইমেজ তো অনেক দূরের থাকে, কিন্তু 3D মডেল এক্সট্র্যাক্ট করার মতো কোয়ালিটি পুরোটাই থাকে না। রেজুলেশন রয়েছে, সেটা 5 মিটার পর্যন্ত ভালোমতো কাজ করে, তাই অতটাই ডিএম ডেভেলপড হয়। ওই 3D মডেল বানানোর পর যেই মেকানিজম টিম রয়েছে, সে গাইডেন্স টিমের সঙ্গে বসে। মেকানিজম টিম পুরো রোভার প্রজ্ঞানকে ডিজাইন করেছে, যার কাছে পুরো ইনফরমেশন রয়েছে যে প্রজ্ঞান রোভার কাজ কিভাবে করবে, তার ছখানা চাকা রয়েছে, কিভাবে মুভ করবে ইত্যাদি। একবার 3D মডেল তৈরি হয়ে গেলে সবকিছু ক্যালকুলেট করা যায় যে গর্ত কত দূরে রয়েছে। যখন এই ছবি তোলা হয়েছিল ও ডিএম মডেল জেনারেট হয়ে এসেছিল, তখন 3 মিটার ডিস্টেন্সে ছিল ওই গর্ত। তখন সেটাকে স্টাডি করা হয়, দেখে নেওয়া হয় কত দূরে রয়েছে, সেটা কতটা গভীর হতে পারে তাও চেক করা হয়। গাইডেন্স টিম সেটা দেখে, তারপর মেকানিজম টিম সেখানে পৌঁছে যায়। মেকানিজম টিম
টিম বসে থাকে রোভার প্রজ্ঞানের কতটা দক্ষতা রয়েছে সেখান থেকে বেরোনোর। তখন তারা মিলে সিদ্ধান্ত নেয় এই রুট পেসকে পাঠাই, তো এই রুট ইনফরমেশন ডিএম এর মাধ্যমে আপলিঙ্ক করে দেওয়া হয়। ল্যান্ডার বিক্রম সেটা টেলিকাস্ট করে রোভার প্রজ্ঞানের কম্পিউটারকে। তারপর প্রজ্ঞান রোভারের যে কম্পিউটার থাকে সেই পাথকে এক্সিকিউট করে। ওই পাথ দিয়ে দেওয়া হয়, সেই ভিত্তিতে প্রজ্ঞান করে কি ইসরোর বলা পাথে সে চলে। ফুললি অটোমেটেড নয়, ইসরোই ওই কমান্ড পাঠিয়েছে, আপলিঙ্ক করেছে ওই কমান্ড, তারপর রাস্তা চেঞ্জ করে সেই গর্তের থেকে বাঁচে। যখন আপলিঙ্ক করে দেওয়া হয় কমান্ড, এখান থেকে মেকানিজম টিম এবং গাইডেন্স টিমের মাধ্যমে যখন এখান থেকে রুট ডিসাইড করে আপলোড করা হয় যে এই পথ ধরে চলো, তারপর একটা টিম থাকে মনিটরিং টিম স্ট্র্যাক সেন্টারে। তারা চেক করে প্রজ্ঞান রোভার নির্দেশিত রুটকে ফলো করতে পারছে নাকি না, ওখানে কোনো ডিভিয়েশন আসছে না তো, তাকে যে রুট দেওয়া হয়েছে সেটার থেকে সরে যায়নি তো, এরকম হলে তো সে পড়ে যাবে। এগুলো তারা ওখান থেকে মনিটর করে। এভাবে গর্তে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেওয়া হয় রোভার প্রজ্ঞানকে। এইভাবেই বন্ধুরা কাজ করে রোভার প্রজ্ঞান। তাই যদি এই ভুল ধারণা আপনাদের মাথায় থাকে যে রোভার প্রজ্ঞান ফুললি অটোমেটেড, তো এমনটা নয়। সেটা একটা পার্টিকুলার লেভেল পর্যন্তই অটোমেটেড। বাকি তাকে যে গো নো গো কমান্ড দিতে হবে, তাকে যে হ্যাজার্ড অ্যাভয়েডেন্স করাতে হবে, সেই সমস্ত কাজ ইসরোর টিমই করছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনি অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলেন যে কিভাবে রোভার প্রজ্ঞানকে ডিজাইন করা হয়েছে, কিভাবে সেটা কাজ করছে এবং আগামী সময় ইসরোর বিজ্ঞানীরা কিভাবে সফলভাবে সেটাকে গর্তে পড়া থেকে বাঁচাবে। সব থেকে বড় কথা, একবারে সেটা 5 মিটার চলছে। 5 মিটার চলার পর তাকে 5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কারণ 5 মিটার যাওয়ার পর সে পরবর্তী 5 মিটারের ভিডিও তুলে পাঠায়। পরবর্তী 5 মিটারের ডিএম রেডি হয় এবং পুনরায় আপলিঙ্ক করতে 5 ঘন্টা সময় লেগে যায়। তো 5 মিটার এগিয়ে সে 5 ঘন্টা থামে এবং পরবর্তী 5 মিটার চলার জন্য তাকে প্রোগ্রাম করে পাঠানো হয়। সেই মতোই সে এগিয়ে চলে। সময় প্রায় শেষ হয়ে এসছে। 9 থেকে 10 দিন বেঁচে রয়েছে লুনার ডের এবং এই 10 দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, লিপস থেকে এখনো অবধি যে ডেটা এসছে ইসরোর কাছে, যেটা তারা পাবলিক করেনি। এপিএক্সএস থেকে কি ডেটা এসছে, এক্সরে করে তারা কি দেখেছে ওখানকার ভূমিতে, সেই সমস্ত ডেটা অবশ্যই ইসরো পেয়ে গেছে, যেই ডেটা এখনো পাবলিক করা হয়নি। আশা করছি খুব দ্রুত ইসরো রিলিজ করে আমাদের জানাবে যে আমরা এগুলো পেয়েছি চাঁদের মাটিতে, সাউথ পোলের মাটিতে, যেখানে এখনো পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। সেখানকার মাটি এখনো পৃথিবীর কারো হাতে আসেনি। বন্ধুরা, অনেক বড় রহস্য উন্মোচন হতে চলেছে। সঙ্গে থাকুন আমাদের বিস্তারিত সবকিছু জানতে। নতুন কোনো আপডেট পেলেই আপনাদের সামনে নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিন।